ভোরের নির্মল হাওয়ায় যেন স্নিগ্ধতার গান ভেসে আসে। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুতে ঝলমল করে সূর্যের প্রথম আলো। পাখির কোচনের মধুর সুরে প্রকৃতি যেন নতুন দিনের আনন্দ বার্তা শোনায়। নিশাত ফজরের সালাত আদায় করে মিহির সুরে কোরআন তেলাওয়াত করতে বসে গেল। পাশে নাহুয়ানো মায়ের কোলে ঘাপটি মেরে বসে। ভোরের এই মিষ্টতা নিশাতকে দারুণ প্রশান্তি দেয়। নাহুয়ানের মাঝে মধ্যে ফজরের সময় ঘুম ভেঙে যায়। বাচ্চাটা তখন মায়ের সাথে সাথে নামাজ পড়ার চেষ্টা করে। মায়ের পাশে বসেই কোরআন তেলাওয়াত শোনে। নিশাত কোরআন তেলাওয়াত শেষে কিছুক্ষণ দোয়া পড়ে নিজেরও ছেলের শরীরে ফু দিয়ে মাসিহ করে দিল। কোরআনে চুমু খেয়ে জায়গা মতো রেখে দিল সেটা। ছেলেকে কোলে নিয়ে বিছানায় উবু হয়ে শায়িত মারওয়ান আজাদের নিকট গেল সে। বাচ্চাটাকে বিছানায় নামিয়ে মারওয়ানের সারা শরীরে ফু দিয়ে দিল। নাহুয়ান বিছানার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কার্যক্রম দেখছে। ফু দেওয়া শেষে নিশাত ছেলের দিকে তাকিয়ে বলল, আব্বা আপনি ঘুমাবেন? নাহুয়ান মাথা নাড়ালো, অর্থাৎ ঘুমাবে। নিশাত বলল, আচ্ছা ঘুমান বাবার পাশে। মা নাস্তা বানিয়ে দুপুরে রান্না সেরে ফেলে গিয়ে। নাহুয়ান বাবার পিঠের উপর উঠে ঘুমিয়ে পড়ল। নিশাত ছেলের মাথায় হাত বুলিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নার সরঞ্জাম গুছিয়ে নিল। আজকে সকালে নাস্তায় পাটিসাপটা পিঠা করছে নিশাত। শীতের সময়ে সকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। যখন মনোযোগ দিয়ে পিঠার ক্ষীর দিচ্ছিল সেই সময়ই একটা হাত এসে তাকে চাপটে অন্য পাশে সরিয়ে নিল। নিশাত ভয়ে চিৎকার দিয়ে উঠে বলল, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বাঁচাও, জিন শয়তানের হাত থেকে বাঁচাও মাবুদ। নিশাত চোখ বন্ধ করে আউড়ে যাচ্ছে। একটু পর ঠাস করে মাথায় গুঁতো দিয়ে গমগম কণ্ঠে একজন বলল, মন চায় আসার দিয়ে নাড়ি বুড়ি বের করে ফেলি, খালি বড় বড় কথা, কাজের বেলায় ঠন ঠন, চুলোর একেবারে ভিতরে ঢুকে গিয়ে রান্না করতিম। আগুন যে চুলে লাগতে নিয়েছিল দেখেছিলেন? নিশাত দেখলো তার সামনে অগ্নিমূর্তি ধারণ করে মারওয়ান দাঁড়িয়ে আছে। নিশাত বুকে থুথু দিয়ে বলল, আমাকে দূর থেকে ডেকে দিলেই তো হতো। এভাবে কোরবানির গরুর মতো চাপটে ধরার কি আছে? এই সময় তো আপনি কখনোই জাগেন না, আজকে হঠাৎ এই সময়ে? মারওয়ান ফোঁস করে উঠে বলল, এই সময়ে মানে? কেন উঠতে পারি না আমি? কখন উঠবো না উঠবো এটা তোকে বলে উঠতে হবে নাকি? আর অন্যদের মাথা ডেকেও চুল বের হয়ে আসছে কেন? অন্য তাহলে দেওয়ার দরকার কি? খোপা করে রাখতে পারিস না? আগুন লাগলে কি হতো? সবাই তো আমাকে দুষতো। কথাটুকু বলেই মারওয়ান গজরাতে গজরাতে প্রস্থান করলো। নিশাত এখনো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সবকিছু মাথার উপর দিয়ে গেল মনে হলো। এই লোকের মতিগতি বোঝা বড় দায়। চুল খোপা করে মাথায় ওড়না দিয়ে পিঠা বানাতে লেগে গেল আবারও। এক থাল ভর্তি গরম গরম ক্ষীরে ভরা পাটিসাপটা পিঠা। নিশাতের হাতের এই পাটিসাপটা পিঠা সবারই পছন্দের। সবারই বেশ প্রশংসা শুনেছে, শুধুমাত্র বিড়ি খোট্টার বাদে। খাবে ঠিকই, কিন্তু মুখ দিয়ে প্রশংসা বের হবে না কোনো দিন। তার কোনো রান্নারই আজ পর্যন্ত কোনো প্রশংসা করেনি এই ফাদাইমা। নাহুয়ান হাত পা ছড়িয়ে পিঠা খাচ্ছে। মারওয়ান মাত্র এসে বসলো। ছেলেকে পিঠা খেতে দেখে বলল, কি রে গোলালু, কি খাচ্ছিস? নাহুয়ান মাথা দুলিয়ে দুলিয়ে বলল, পিতা খাই। নিশাত গ্লাস আর জগ রেখে মাটিতে বসলো। নাহুয়ানকে দুই হাতে পিঠা খেতে দেখে বলল, এ কি নাহুয়ান, এভাবে পিঠা খাচ্ছ কেন? ডান হাতে খাও, বাম হাতে খাওয়া ঠিক নয়। নাহুয়ান ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর পিঠা ডান হাতে নিতে গিয়ে পড়ে গেল হাত ফসকে। মারওয়ানও তা দেখে বলল, আসতে মাস্টারি করতেন। আমার 2 বছরের দুধের ছেলেকে ডান বাম শেখাতে এসেছেন। নিশাত কিছু বলবে না করেও বলল, এই বয়সেই বাচ্চাদের শিক্ষা দিয়ে গড়তে হয়, না হলে বড় হয়ে ভাদাইমা উচ্ছৃঙ্খল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ওকে আমি আপনার মতো কিছুতেই হতে দিব না। ও হবে আল্লাহর উত্তম বান্দা, আর স্ত্রী সন্তানের কাছে হবে সম্মানিত। মারওয়ান পাটিসাপটাই কামড় দিতে গিয়েও দিতে পারলো না। নিশাত পাটিসাপটাটা নিয়ে ছেলেকে খাইয়ে দিতে লাগলো। নাহুয়ান নিজের হাতেরটা মায়ের দিকে বাড়িয়ে দিল। নিশাত ঠোঁটে মুচকি হাসি নিয়ে পিঠেই কামড় দিল। নাহুয়ান মাকে খাইয়ে উঠে বাবার কাছে গেল। মারওয়ানের হাতে এখনো পাটিসাপটা ধরা। সে স্ট্যাচু হয়ে বসে আছে, পিঠায় একটা কামড়ও দেয়নি। নাহুয়ান বাবার মুখের সামনে পিঠা ধরে বলল,
বাবা কাও, মোজা মোজা। মারওয়ানের ধ্যান ভঙ্গ হলো যেন। মুখের সামনে পাটিসাপটা পিঠা দেখে ছেলের দিকে চাইলো। দেখলো স্যান্ডো গেঞ্জি পরিহিত তার 2 বছরের ছেলে পিঠা হাতে দাঁড়িয়ে আছে। গেঞ্জিটা মলিন হয়ে গেছে। অনেকদিন পরে বাচ্চাটা তাই বোধ হয়। কি ছোট্ট শরীর, ছোট্ট ছোট্ট হাতে তার দিকে পিঠা বাড়িয়ে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে। মারওয়ান বলল, খেতেই হবে। কাও। মারওয়ান মুখে নিল। নাহুয়ান বাবার দিকে তাকিয়েও থাকলো। মারওয়ান বলল, আয় তোকে খাইয়ে দিই। নাহুয়ান ভদ্র বাচ্চার মতো বাবার কোলে বসলো। মারওয়ান ছেলেকে খাইয়ে দিতে লাগলো। মানহা ব্যাগ শক্ত করে চেপে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বাড়ির এটুকু রাস্তা তাকে একা একাই ক্রস করতে হয়। ব্রিজের গোড়া পর্যন্ত বান্ধবীরা সাথে থাকে, বাকি এইটুকু পথ সে একাই যায়। মাঝে মাঝে মেছো ভাইয়া অথবা সেজো ভাইয়া তাকে নিয়ে যায় কলেজ থেকে। যেহেতু অনার্সে ডিগ্রি কলেজে পড়ছে সেহেতু এটাকে কলেজই উল্লেখ করে সবাই। আজকে মেজো ভাই মাহুদি আমিন ব্যস্ত বিধায় তাকে নিতে আসেনি বোধ হয়। আর সেজো ভাই মাহফুজ আরাফ রাজশাহীতে এখন। মানহা গুটি গুটি পায়ে বাসার উদ্দেশ্যে হেঁটে চলছে। পথে মধ্যে কতগুলো কুকুরকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল তার। কুকুরে ভীষণ ভয় তার। এতগুলো কুকুর কোথা থেকে এলো? সে রাস্তার এক কোণে দাঁড়ালো, যেন কুকুরগুলো তাকে না দেখে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন কুকুরগুলোর ঘেউ ঘেউ বেড়ে গেল, তখন মানহার কান্না পেয়ে গেল। নিকাবের আড়ালে চোখ ভিজে একাকার। ঠট উল্টো দিক থেকে ইহাব ভুঁইয়া নামক লোকটাকে হেঁটে আসতে দেখে একটু সাহস পেল যেন। মানহার ঠিকমতো লোকটার দিকে তাকালোও না পর্যন্ত। কারণ পরপুরুষের তার নিকট কুকুরের চেয়েও ভয়ঙ্কর। সে ঠিক করলো ইহাব নামক পুরুষটি গেলেই সে এখান থেকে বের হয়ে বাসায় যাবে। অন্যদিকে ইহাব এক হাত পকেটে গুজে কানে ফোন নিয়ে কথা বলতে বলতে হেঁটে আসছে। কতগুলো কুকুরকে দাঁড়িয়ে থাকতে দেখে ইট হাতে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলো। কুকুরগুলো পড়িমড়ি করে ছুটে পালালো। ইহাব চুলে হেয়ার স্লিকিং করতে করতে এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটতে লাগলো। হঠাৎই তার নজরে পড়ল বোরখা পরিহিত একজন রমণীর পানে। তার চোখ শুরু হয়ে গেল। যাকে ভাবছে সেই কিনা দেখতে এগিয়ে গিয়ে দেখলো সেই উল্টো দিকে ঘুরে আছে। ইহাব রহস্যময় ভঙ্গিতে তাকালো। কল কেটে এগিয়ে গিয়ে বলল, কোনো হেল্প দরকার? মানহা আচমকা কারো কণ্ঠস্বরে থতমত খেয়ে গেল। তাও কণ্ঠটা যদি হয় পুরুষের তাহলে তো কথাই নেই। মানহা থরথর করে কেঁপে উঠল। মনে মনে অনেকবার আল্লাহর কাছে সাহায্য চাইলো যেন লোকটা চলে যায়। ইহাব আবারও জিজ্ঞেস করলো, কথা বলছো না কেন? মানহার চোখ একেবারে হতবাগ হয়ে গেছে। চেনে না জানে না একজনকে ডিরেক্ট তুমি বলা কেমন ভদ্রতা। মানহা কোনো কথা না বলে ব্যাগ শক্ত করে চেপে ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। ইহাব অবাক হলো এই কাণ্ডে। চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, জাস্ট বিরক্তিকর। তারপর মানহার পেছন পেছন একটু গিয়ে জোরেই বলে উঠল, এত সাধুগিরি কই থাকে আমিও দেখব। নিজেকে এত লুকিয়ে রাখছো, আবার এমন না হয় একদিন আমি তোমাকে বোরখা ছাড়া পুরোপুরি দেখব। কারণ যার থেকে মানুষ পালাতে চায় তার কাছেই কিন্তু ধরা দিতে হয়। মানহা বেয়াদব ও অসভ্য বলে দ্রুত কদম ফেলে প্রস্থান করলো। ইহাব চুলে ব্যাগ ব্রাশ করতে করতে বলল, যা বললে তার অপেক্ষায় থেকো মেয়ে। বলেই রহস্যময় ভঙ্গিতে হেঁটে উল্টো দিকে চলে গেল। বাবা ডুডু কাবো। মারওয়ান একটা কাগজে কি যেন লিখছিল। নাহুয়ান খেলনা দিয়ে খেলছিল। আচমকা এই কথা বলায় মারওয়ান বলল, কি বললি রে ভাইয়াস? ডুডু কাবো। মারওয়ান বলল। দুধ কই পাবো? নাহুয়ান পা দাপিয়ে বাবাকে ঝাঁকিয়ে বলল। কাবই, ডুডু ডাও। মারওয়ানের মাথা আওলা ঝাওলা হয়ে যেতে লাগলো। দুধ পাবে কই এখন সে? বাচ্চাটা মাঝে মধ্যে এত জ্বালায় ভাষায় প্রকাশ করার মতো না। মারওয়ান বিরক্ত হয়ে বলল, জ্বালাস না তো ভাইয়াস, আমি এখন দুধ পাবো কই? তুই খেলছিস খেলনা বাপ। নাহুয়ান কেঁদে দিয়ে বলল। টুমালটা ডাও। মারওয়ান চোখ কপালে তুলে বলল। সর্বনাশ, এই আন্ডা কি বলেন? মারওয়ান খাতা বন্ধ করে আবারও বলল। কোথা থেকে দেব?
মা যে দে। ওই তোর মা আর আমি এক? দাও। বাচ্চাটা সচরাচর দুধ খাওয়ার বায়না করে না। নিশাত বাচ্চাকে দুধ খাওয়ানো ছেড়েছে কয়েক মাস হয়, তবুও মাঝে মধ্যে বুকের দুধ খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে বাচ্চাটা। নিশাত বহু কষ্টে সামলায় তখন। মারওয়ান মহা মুশকিলে পড়ল যেন। ফোন নিয়ে নিশাতের নম্বরে ডায়াল করলো। নিশাত ক্লাস নিচ্ছিল তখন তাই ধরেনি। মারওয়ান ফোন লাগাতার দেওয়ার ফলে একসময় ফোন ধরলো নিশাত। মারওয়ান বলল, ছেলে তো দুধের জন্য কাঁদছে, কি করব? নিশাত বেশ বিরক্ত হলো। ক্লাসের সময় কল দিয়ে বলছে ছেলে তো দুধের জন্য কাঁদছে, কি করব। কি করবে সেটা বুঝি নিশাত জানে? আক্কেল বুদ্ধি কিচ্ছু নেই এই ভাদাইমা পুরুষের। কোনো রকম বলল, নাচুন, কি আর করবেন, বলেই ফোন কেটে দিল নিশাত। মারওয়ান সত্যি ভেবে নাচতে লেগে গেল। নাচা আর কি, কোমরে 2 হাত দিয়ে এপাশ ওপাশ করা, এতটুকুই। নাহুয়ান বাবাকে এরকম উদ্ভট ভঙ্গিমা করতে দেখে কান্না থামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। ছেলেকে কান্না থামিয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মারওয়ান নাচকে আরেকটু রঞ্জিত করার জন্যে লাফ দিল একটা। নাহুয়ান বাবাকে পেঙ্গুইনের মতো লাফিয়ে উঠতে দেখে খিলখিল করে হেসে নিজেও একটা লাফ দিল। তারপর আর কি বুড়ো পেঙ্গুইন আর মিনি পেঙ্গুইন কিছুক্ষণ লাফালাফি করে কাটালো। ইমতিয়াজ ভুইয়া নিজের কক্ষে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছেন। উর্মি ভুইয়া বিছানার উপরে চার্লস ডিকেন্সের বিখ্যাত বই গ্রেট এক্সপেকটেশনস বইটি পড়ছেন। এক অনাথ ছেলে পিপের জীবন সংগ্রাম, সামাজিক উন্নতি এবং ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে লেখা এই বইটি। উর্মি ভুইয়ার বইটি পড়ে অনাথ পিপের জন্য কখনো চোখে পানি এসেছে, আবার কখনো উপলব্ধি হয়েছে সামাজিক শ্রেণীবিন্যাস এই সমাজে কি ভয়ঙ্কর প্রভাব ফেলে। ইমতিয়াজ ভুইয়ার স্ত্রীকে আর চোখে দেখছিলেন। কঠিন হৃদয়ের উর্মি ভুইয়াকে চোখের কোণা মুছতে দেখে একটু অবাকই হয়েছিলেন তিনি। যদিও পানি গড়ায়নি চোখ দিয়ে, তবে চোখে যে পানি এসেছিল তা তিনি নিশ্চিত। ইমতিয়াজ ভুইয়ার নিজের যৌবনের কথা মনে পড়ে গেল। উর্মি ভুইয়া নামক নারীটি ছিল মায়াবিনী। কিভাবে যে তাকে বশ করে ফেলল সে বুঝতেই পারিনি। নারীটির চোখ ধাঁধানো সৌন্দর্যই কি তার কারণ? ইমতিয়াজ ভুইয়া ভেবে কোনো কুল কিনারা পেলেন না। কি তেজ, কি ব্যক্তিত্ব, যা তাকে খুব সহজেই আকৃষ্ট করে ফেলেছিল নারীটিকে মনে জায়গা দিতে। এখনো নারীটির সামনে ভেবেচিন্তে কথা বলতে হয়। এরকম ইস্পাত মানবী তিনি জীবনে কমই দেখেছেন। উর্মি ভুইয়া বইটি বন্ধ করে চশমা খুলে রাখলেন। তারপর উঠে রুম থেকে বেরিয়ে গেলেন। ইহাবের দরজায় নক করলেন। খানিকক্ষণ পর ইহাব দরজা খুলে বলল, কিছু বলবে আম্মু? উর্মি ভুইয়া বললেন, ভিতরে আসবো? আসো। ছেলের খাটের উপরে বসে ছেলেকে তার কাছে ডাকলেন। ইহাব মায়ের কোলে মাথা দিয়ে বলল, আম্মু মাথাটা মালিশ করে দাও তো। উর্মি ভুইয়া মাথা মালিশ করে দিতে দিতে বললেন, তোমার নিজস্ব কোনো পছন্দ আছে ইহাব? ইহাব ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন আম্মু? ছেলেকে তো বিয়ে দিতে হবে, বয়স তো তোমার কম হলো না। ইহাব আস্তে করে বলল। যদি বলি পছন্দ আছে তাহলে কি তুমি রাগ করবে? উর্মি ভুইয়ার হাত থেমে গেল খানিকক্ষণের জন্য। তারপর ছেলের কপাল টিপে দিতে দিতে বললেন, রাগ করবো কেন? কে সে, নাম বলো। তোমার বাবার সাথে কথা বলবো তাহলে এই বিষয়ে। সময় হলেই বলবো। উর্মি ভুইয়া ভেবে চললেন কে সেই মেয়ে যাকে পছন্দ করে তার ছেলে। ইহাব তো প্রেম করে না যতটুকু তিনি জানেন, কিন্তু পছন্দ আছে সেটা তো জানতেন না। অন্যদিকে ইহাব নিজের প্ল্যান অনুযায়ী আগাচ্ছে ভেবে মনে মনে হাসলো। পাপাকে রাজি করানো একটু ঝামেলার হলেও আম্মু সেটা সামলে নেবে তা ইহাব ভালো করে জানে। নিশাত কাছের ফাঁকে ফাঁকে গজল, নাশিদ ইত্যাদি প্রায়ই গায়। তার কণ্ঠ মাশাআল্লাহ। মারওয়ানও মাঝে মধ্যে মন্ত্রমুগ্ধের মতো শোনে সুললিত কণ্ঠের সেই গজল। আজকেও সে রান্না করছে আর ছেলেকে গজল গেয়ে শোনাচ্ছে। নাহুয়ান মায়ের কোলে চুপটি করে বসে থেকে শ্রুতিমধুর এই গজলটি শুনে চলছে। মারওয়ান আজকে সকালেই উঠে গেছে। রান্নাঘরের দরজায় এসে স্ত্রীর গজলটি শুনে থেমে গেল তার পা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। তারপর নিশাত আচমকা থেমে যাওয়ায় বিরক্ত হলো বেশ। নাহুয়ান ঘাড় ঘুরিয়ে বাবাকে দরজায় দাঁড়ানো দেখে মায়ের কোলেই লাফিয়ে উঠে বলল,
ওই তো বাবা। নিশাত ঘাড় ঘুরিয়ে দেখলো মারওয়ান দাঁড়িয়ে আছে। বলল, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ছেলেকে নিন। মারওয়ান রান্নাঘরে ঢুকে ছেলেকে কোলে নিল। নাহুয়ান বাবাকে দেখেই ঝাঁপিয়ে পড়ল একেবারে। নিশাত এতক্ষণ ঠিক করে কাজ করতে পারছিল না, এখন একটু রিল্যাক্স লাগছে তার। মারওয়ান উকি দিয়ে চুলোর দিকে চাইলো, কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে। তার নাক কুচকে গেল, মাছ তেমন একটা পছন্দ না তার। নাক কুচকে রেখেই বলল, প্রতিদিন মাছ রাখতে হবে কেন? গোস্তের আকাল পড়েছেন? নিশাতের চলন্ত হাত থেমে গেল, মুখ কঠিন করে বলল, প্রতিদিন গোস্ত খাওয়ার শখ থাকলে কামাই করে খান, আপনাকে কেউ বাধা দিবে না। নিজের অল্প ইনকামে যা পারি তাই আনি, সংসারের খরচটা তো আমাকেই দেখতে হয়। দু একদিন বাজার করে দেখুন সবকিছুর দাম কত চওড়া। মুখ খালি খেতেই চায়, হাত পা কাজ করতে চায় না, তাই না? কথাটুকু বলেই নিশাত আবার রান্নায় মনোনিবেশ করলো। তাকে আবার রেঁধে বেড়ে স্কুলে যেতে হবে, আজাইরা আলাপ করার সময় নেই তার। মারওয়ান মুখ কঠিন করে তাকিয়েই থাকলো, কোনো কথার জবাব দিল না। ছেলেকে কোল থেকে নামিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। বিরক্ত লাগছে সবকিছু। নাহুয়ান কাঞ্চুলকে বাবার চাওয়ার পানে তাকিয়ে আছে, তারপর মায়ের পা জড়িয়ে ধরলো। নিশাত দেখলো মারওয়ান ছেলেকে রেখে গেছে। রাগ উঠলো তার, কথা বলেনি তো কি হয়েছে, ছেলেকে রেখে গিয়ে ছাল মিটাচ্ছে, অভদ্র পুরুষ। নাহুয়ানকে বলল, আব্বা বাবার কাছে যান। নাহুয়ান মায়ের কথা মেনে বাবার কাছে চলে গেল। মারওয়ানকে শুয়ে থাকতে দেখে নিজেও খাটের উপরে উঠে বাবার বুকের উপরে বসলো। মারওয়ান চোখ থেকে হাত সরিয়ে ছেলেকে দেখে বলল, আমার কাছে কি? যা মায়ের কাছে যাম। কিছু বলেও শান্তি পাই না। সব মায়ের কাছে সাপ্লাই করার জন্য বসে আছে মায়ের গুপ্তচর। তোর মা পাঠিয়েছেন, তাই না? জান কি বলি সব খবর তার কানে পৌঁছিয়ে দিতে পারিস, বদ ছেলে। নাহুয়ান কিছুই বুঝলো না, সে ঠোঁট বাঁকিয়ে ঘাড় নেড়ে বলল। বদ বাবা। মারওয়ান বলল, পাজি, হতচ্ছাড়া, নোচ্ছাড়। নাহুয়ানও বাবার সাথে আওড়ালো। পাজি, হটচারা, নচ্চার। এই তোর মাথায় এত বুদ্ধি কেন? নাহুয়ান হাত নাড়িয়ে বলল। বুদ্ধি নাই। বলেই ফিচফিচ করে হেসে দিল। মারওয়ান ছেলেকে শুধালো। বাইরে যাবেন? নাহুয়ানের চোখ চকচক করে উঠল। বাবার ওপর থেকে নেমে লাফ দিয়ে বলল, যাব, চলো যাই। আরে এখন না, তোর মা আগে স্কুলে যাক। শোন, আমরা বাপ বেটা বাইরে খেতে যাব। এসব খাবার খাওয়া যায়? তুই কিচ্ছু খাবি না, বুঝলি? আচ্ছা। আর মাকে বলবি না। বলবো না। বনবো না। এবার ঠিক আছে? নিশাত আজকে ছেলেকে কিছুতেই খাওয়াতে পারলো না। ছেলে আর ছেলের বাবা ঘাপটি মেরে শুয়ে আছে। নিশাতের স্কুলের সময় যাচ্ছে, তাই সবকিছু ঢেকে রেখে স্কুলে চলে গেল। নিশাতের যাওয়ার আওয়াজ শুনে বাপ ছেলে চোখ খুলে একে অপরের দিকে চাইলো, তারপর ফিক করে হেসে দিল। মারওয়ান গেট আটকিয়ে এসে নিজের ফোনের বিকাশ অ্যাকাউন্ট চেক করলো। 5,000 টাকা আছে, হয়ে যাবে বাপ ছেলের আজকের খাওয়া। ছেলেকে রেডি করিয়ে নিজে তৈরি হলো, তারপর নাহুয়ানকে কোলে নিয়ে দরজা আটকে বাপ ছেলে নিজেদের গন্তব্যে রওনা হলো। এলাকার মধ্যে হাবিব ভাইয়ের পরোটা ভাজি বিখ্যাত। হোটেলে ঢুকে 4টে পরোটা, ডিম ও গরুর কলিজা ভুনা অর্ডার দিল মারওয়ান, সাথে একটা বুটের ডালও অর্ডার করলো। নাহুয়ান বাবার কোলে বসে এপাশ ওপাশ চেয়ে দেখছে। একটু পর সবকিছু চলে আসলে মারওয়ান ছেলেকে ডিম দিয়ে পরোটা খাইয়ে দিতে লাগলো। নিজেও পাশাপাশি কলিজা ভুনা বুটের ডালের সংমিশ্রণে পরোটা খেলো। মুখে দেওয়ার সাথে সাথে চোখ তৃপ্তিতে মুদে গেল তার। একটু ঝালঝাল লাগছিল যদিও, তবে স্বাদের কোনো তুলনা হয় না। কলিজা থেকে মশলা ছাড়িয়ে ছেলেকে খাইয়ে দিল। নাহুয়ানও মাথা নাড়িয়ে মজা করে খেতে লাগলো। বাপ ছেলে সকালের নাস্তা ভালোভাবেই শেষ করলো। হোটেল থেকে বেরিয়ে পার্কের উদ্দেশ্যে হাঁটতে লাগলো মারওয়ান। এই পার্কটা তাদের বাবা ছেলের ভীষণ পছন্দের, কত সুন্দর প্রকৃতি। পার্কে ঢুকেই মারওয়ান ছেলেকে কোল থেকে নামিয়ে দিল। নাহুয়ান ছাড়া পেয়ে দৌড় দিল সামনে। তাদের বাপ বেটার জন্য এই জায়গাটা একটা ট্যুরের মতো। চারপাশ সুন্দর সুন্দর ফুলের গাছ, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, বেলি, শিউলি, অশোক, জারুল ইত্যাদি বিভিন্ন ফুলের গাছে ভরা এই পার্কটি। ছেলেকে নিয়ে প্রায়ই তার আসা হয় এখানে। নাহুয়ান অনেক দূর দৌড়ে গেছে। মারওয়ান জোরে ডাক দিয়ে বলল, তুই থাক, আমি গেলাম। বলেই সে উল্টো ঘিরে হাঁটতে লাগলো।
নাহুয়ানও বাবার কথা শুনে ভয় পেয়ে গেল। লাফিয়ে লাফিয়ে দৌড়ে আসতে লাগলো মারওয়ানের কাছে। মারওয়ান আজ চোখে ছেলেকে লাফিয়ে লাফিয়ে আসতে দেখে আড়ালে হাসলো। নাহুয়ান দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরলো। মারওয়ান হেসে বলল, পেঙ্গুইন একটা। ছেলে ভয় পেয়েছে দেখে তাকে কোলে নিয়ে পার্কের বিভিন্ন জায়গা ঘুরলো। তারপর ছেলেকে নিচে নামিয়ে বলল, বাবাকে দত্ত ভাইয়াস। বলেই দৌড়ে একটু দূরে চলে গেল। নাহুয়ান হেসে দৌড় দিল ধরার জন্য। এভাবে বাপ ছেলের দৌড়াদৌড়ি হাসি মজায় সকালটা পার হলো। দুপুর 1:30 বাজে। বাপ ছেলে খাবার খাওয়ার জন্যে হাত ধুয়ে বসলো। গরম গরম খিচুড়ি মুরগি ভুনা অর্ডার দিয়েছিল। চেয়েছিল গরুর গোস্ত অর্ডার করতে, কিন্তু টাকা বেশি খরচ করলে সমস্যা, তাই মুরগিটাই করেছে। ছেলেকে খাইয়ে দিল। বাচ্চাটা মজা করে খেলো। মারওয়ান জিজ্ঞেস করলো, কেমন রে ভাইয়াস? মুজা মুজা। তোর মায়ের রান্নার চেয়ে মজা না? হুম। বাচ্চা মানুষ অত কিছু ভেবে বলেনি, মুখে মজা লেগেছে দেখে এটাই মজা লাগছে তার কাছে। নিশাতের রান্নাও দারুণ মজার। মারওয়ান স্বীকার করুক আর না করুক, মায়ের পর নিশাতের রান্না ছাড়া কারো রান্নাই তার তেমন পছন্দের না। মারওয়ানের চোখে হঠাৎ করে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঘরে ফেরা নিশাতের প্রতিচ্ছবি ভেসে উঠল। কি মনে করে খিচুড়ি মুরগি ভুনা পার্সেল করে দিতে বলল। বাসায় ফিরে বাপ ছেড়ে গোসল দিল। তারপর ঘুমিয়ে পড়ল। যেহেতু সারাদিন বাইরে ছিল, তাই ঘুম সহজেই চোখে ধরা দিল বাবা ছেলের। নিশাত গোসল করে নামাজ পড়ল। ছেলে ঘুমিয়ে আছে। মারওয়ান দরজা খুলে আবারও ঘুমিয়ে পড়েছে। ভাত খেতে গিয়ে দেখলো একটু ভাতও পাতিল থেকে কমেনি। নিশাত চমকে গিয়ে ভাবলো, বাপ বেটা কিছু খায়নি, তার বাচ্চাটা এখনো না খেয়ে আছে। সে দ্রুত রুমে গিয়ে তাদের ডাকতে যাবে, সেই সময় টেবিলের উপর প্যাকেট দেখে প্যাকেটটা খুললো। ভেতরে খিচুড়ি আর মুরগি ভুনা। নিশাত বুঝলো বাপ বেটা বাইরে খেয়েছে, তার জন্যেও নিয়ে এসেছে আবার। টাকা পেল কই? নিশাত মারওয়ানকে ঠেলে ডাকলো। মারওয়ান চোখ খুলে বলল, কি সমস্যা? এসব যে এনেছেন, টাকা পেয়েছেন কোথায়? তোর জানতে হবে? এনেছি, খাবি ব্যাস। আশ্চর্য, টাকা কোথায় পেলেন জানতে হবে না? যদি হারাম টাকা হয়, এই টাকার খাবার আমি জীবনেও খাবো না। বাবার কাছে তো টাকা চাওয়ার কথা না, তাহলে এই টাকা পেলেন কোথায়? চাকরি তো ছেড়ে দিয়েছেন শুনেছিলাম, আর একটা জুটিয়েছেন নাকি? মারওয়ান চোখ বন্ধ করে বিরক্তিকর শব্দ করলো। বলল, ওটা হারাম টাকার কোনো খাবার না। খেতে ইচ্ছে না করলে রেখে দিন। নিশাত ভেবে পেল না কি বলবে। রেখে দিয়ে নিজের রান্না করা ভাতই বেড়ে খেতে বসলো সে। নিশাতের সন্দেহ হচ্ছে টাকা পেল কোথায় এই ভাদাইমা। তাকে না জানিয়ে কি কাজ করছে যে বলছে না। নিশাত আর না ভেবে নিজের খাবার শেষ করলো। রাত 10টা। মারওয়ান বাইরে থেকে এসে দেখলো নাহুয়ান খেলছে। পুরো শরীর তার ঘামে ভিজে গেছে। শার্ট খুলে ফেললো সে। নাহুয়ান বাবাকে ওদম দেখে বলল, বাবা নাঙ্গা কেন? মারওয়ান গরমে তক্ত হয়ে বলল, নাঙ্গা থাকার শখ জেগেছে তাই। আয়, তোকেও নাঙ্গা করে দিই। বলেই ছেলের দিকে এগিয়ে আসতে নিল। নাহুয়ান দৌড়ে গিয়ে মায়ের কাছে যেতে যেতে বলল, ইন্না টবা টবা।